আচ্ছা, কখনো ভেবে দেখেছেন কিছু গল্প কেন আমাদের মনে এমনভাবে গেঁথে যায়? মানে প্রজন্ম পেরিয়ে গেলেও সেগুলো পুরনো হয় না। ঠাকুমার ঝুলির কথাই ধরুন, কি এমন জাদু আছে ওই গল্পগুলোতে যা আমাদের কল্পনাকে একদম নাড়িয়ে দেয়? চলুন আজ সেই রহস্যটাই একটু ভেঙে দেখা যাক। তাহলে আসল প্রশ্নটা হলো, একটা সাধারণ গল্পকে ঠিক কী জিনিস একটা কালজয়ী রূপকথায় পরিণত করে? এর কি কোনো গোপন রেসিপি আছে? আচ্ছা, আজ আমরা সেই ফর্মুলাটাই খুঁজে বের করার চেষ্টা করব। আর এই রহস্যটা বোঝার জন্য না, আমরা একদম দুটো আলাদা জিনিসকে পাশাপাশি রাখব। একদিকে আছে বহু পুরনো একটা রূপকথা, আর অন্যদিকে আজকের দিনের এআই দিয়ে বানানো মিউজিক। হ্যাঁ, শুনতে হয়তো একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এই দুয়ের মধ্যেই লুকিয়ে আছে একটা ভালো গল্পের আসল চাবিকাঠি। তো চলুন দেখে নিই আজকের এই ব্যবচ্ছেদে আমরা কি কি দেখব। প্রথমে দেখব একটা অন্যায় কিভাবে গল্পে জন্ম দেয়। তারপর আমাদের দেখা হবে কিছু অপ্রত্যাশিত হিরোদের সাথে, আমরা তাদের বিপদ ভরা যাত্রার সঙ্গী হব। দেখব কিভাবে বিচার আর একটা দারুণ পরিবর্তনের মধ্য দিয়ে গল্পটা শেষ হয়। আর সবশেষে বোঝার চেষ্টা করব এই গল্পগুলো কেন আমাদের এত টানে। যে কোনো ভালো গল্পের শুরুতেই কিন্তু একটা সমস্যা বা একটা সংঘাত লাগে, তাই না? আমাদের এই রাজকুমারী কলাবতীর গল্পটাও ঠিক তেমনই। এর শুরুটা হয় একটা ঘোর অন্যায় দিয়ে, ঠিক যেন একটা ছোট্ট স্ফুলিঙ্গ, যা থেকে পরে দাও দাও করে আগুন জ্বলে ওঠে। এক রাজার গল্প দিয়ে শুরু করা যাক। ভাবুন তো, বিশাল তার রাজ্যপাট, ধন সম্পদের কোনো কমতি নেই, কিন্তু মনে শান্তি নেই। কেন? কারণ তার সাতজন রানী, অথচ রাজ্যের ভার নেওয়ার মতো কোনো উত্তরাধিকারী নেই। আর গল্পের শুরুটা কিন্তু এই না পাওয়া থেকেই। এই সমস্যার সমাধান হিসেবে এক পুরোহিত রাজাকে একটা জাদুকরীর শিকড় দিলেন। কিন্তু জানেন তো, যেখানেই সুযোগ সেখানেই লোভ। বড় রানীরা করল কি, চালাকি করে শিকড়ের প্রায় পুরোটাই খেয়ে নিল। আর বেচারা ছোট দুই রানীর কপালে জুটল শুধু সেই বাটি ধোয়া জল। এই যে একটা ছোট্ট অবিচার, এখান থেকেই কিন্তু পুরো গল্পটা মোড় নেয়। আর এই অন্যায়ের ফল, সে তো আরও সাংঘাতিক। বড় রানীদের ঘরে জন্ম নিল ফুটফুটে সব রাজকুমার, আর ছোট দুই রানীর, তাদের কোলে এলো একটা পেঁচা আর একটা বানর। ভাবা যায়? শুধু তাই না, এই অপরাধের জন্য তাদের রাজ্য থেকেই বের করে দেওয়া হলো। ব্যাস, গল্পের মঞ্চ তৈরি। অবিচার চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো, আর জন্ম নিল আমাদের দুই হিরো পশুর বেশে। রূপকথার মজাটা কি জানেন? এর হিরোরা, তারা প্রায়ই হয় আন্ডারডগ, মানে যাদের কেউ পাত্তাই দেয় না। এই গল্পেও ঠিক তাই। আমাদের হিরোরা কোনো রাজপুত্র নয়, বরং পশু হয়ে জন্মানো দুই ভাই, যাদের সবাই অবহেলা করে। ব্যাপারটা দেখুন, একদিকে মানুষ হয়ে জন্মানো 5 রাজকুমার, যারা ভীষণ অহংকারী আর নিষ্ঠুর, আর অন্যদিকে পশুর রূপে জন্মানো ভুতুম আর বুধু, কিন্তু তারা একে অপরের জন্য জান দিয়ে দেয়, খুব দয়ালু। গল্পকার কিন্তু শুরুতেই আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে কাকে সাপোর্ট করতে হবে, তাই না? তো যা হওয়ার তাই হলো। হিরো আর ভিলেনদের মধ্যে সংঘাত শুরু হতে বেশি দেরি হলো না। ওই অহংকারী রাজকুমাররা ভুতুম আর বুধুকে স্রেফ খেলার জিনিস ভেবে ধরে নিয়ে গেল রাজবাড়িতে। আর এতে কি হলো? আমাদের মনটা ওই দুই ভাইয়ের জন্য আরও বেশি করে কেঁদে উঠল। আচ্ছা, অবিচার তো দেখলাম, আমাদের আন্ডারডগ হিরোদেরও চিনে নিলাম। এবার কি? এবার হলো আসল অ্যাডভেঞ্চারের পালা। কারণ যে কোনো ভালো রূপকথার একেবারে কেন্দ্রে থাকে একটা বিপদ ভরা জার্নি, যা হিরোদের আসল পরীক্ষা নেয়। গল্পটা এবার দারুণ একটা মোড় নেয়। এক সুন্দরী রাজকুমারীকে বিয়ে করার জন্য একটা অভিযান শুরু হয়। সেই 5 রাজকুমার তো খুব জাঁকজমক করে বেরিয়ে পড়ল, কিন্তু তাদের পেছন পেছন লুকিয়ে তাড়া করল আমাদের আসল হিরোরা, ভুতুম আর বুধু। কারণ তারা জানত এটাই হয়তো তাদের ভাগ্য বদলানোর একমাত্র সুযোগ। কিন্তু এই যাত্রাটা মোটেই সহজ ছিল না। পদে পদে ছিল ভয়ঙ্কর সব জাদুকরি বাধা। যেমন ধরুন, মাঝ সমুদ্রে রাজকুমারদের জাহাজগুলো একটা বিশাল ঘূর্ণির মধ্যে পড়ে একেবারে তলিয়ে যাওয়ার জোগাড়। এই রকম টেনশনের মুহূর্তগুলোই তো গল্পকে জমিয়ে তোলে। আচ্ছা ভাবুন তো, এই রকম একটা টেনশনের দৃশ্যে ব্যাকগ্রাউন্ডে
কীরকম মিউজিক বাজলে ভালো লাগবে? এখানে আমাদের ওই এআই মিউজিকের সূত্রটা কাজে লাগছে। একটা মিউজিক জেনারেটরকে যখন এই ধরনের দৃশ্য বোঝাতে হয় তখন কিছু শব্দ ব্যবহার করা হয়, যেমন রহস্যময়, উত্তেজনাপূর্ণ বা ধরুন অশুভ। আসলে একটা ভালো গল্প শুধু কথা দিয়ে হয় না, একটা পারফেক্ট আবহ তৈরি করেও আমাদের ওর ভেতরে টেনে নেয়। আর ঠিক এই বিপদের সময় কিন্তু আসল হিরোর পরিচয় পাওয়া যায়। যে ভাইরা তাদের জীবনটা নরক বানিয়ে দিয়েছিল, তাদের বিপদে ভূতম তো প্রায় মুখই ফিরিয়ে নিয়েছিল। কিন্তু বুধু, সে তার ভাইকে বকা দিয়ে বলল না, আর নিজের প্রাণের মায়া না করে ঝাঁপিয়ে পড়ল সেই ভাইদেরই বাঁচাতে। এই একটা কাজেই সে কিন্তু আর সাধারণ পশু রইল না, হয়ে উঠল সত্যিকারের হিরো। এবার আমরা গল্পের একেবারে ক্লাইম্যাক্সে চলে এসেছি। এখানে আছে চরম বিশ্বাসঘাতকতা, তার বিচার আর রূপকথার সেই চেনা জাদু, মানে একটা দারুণ রূপান্তর। সব কিছু একসাথে ঘটবে এখন। বুধু তার বীরত্ব দিয়ে ভাইদের বাঁচাল, রাজকুমারীর মনও জয় করল। কিন্তু ঠিক যখন ভাবা হচ্ছে সব ভালোই ভালোই মিটে গেল, তখনই হলো গল্পের সবচেয়ে বড় টুইস্ট। ওই অকৃতজ্ঞ ভাইরা বুধুর সাথেই করল চরম বেমানি, তাকে ফেলে দিল অথই জলে আর মেরে ফেলল তার ভাই ভুতুমকে। মনে হলো যেন ভালো সবকিছু শেষ হয়ে গেল। কিন্তু আমরা তো জানি রূপকথায় ভালোর জয় হবেই। ভাগ্যের ফেরে ভূতুম আর বুধু আবার ফিরে আসে, আর তারপরই ঘটে সেই জাদুকরী ঘটনাটা। এক রাতে তাদের স্ত্রীরা দেখে যে ওই প্যাঁচার বানরের চামড়াগুলো আগুনে পুড়ছে, আর তার ভিতর থেকে বেরিয়ে আসছে দেবতার মতো সুন্দর দুজন পুরুষ। গল্পে সেই ম্যাজিক্যাল মোমেন্টটা অবশেষে চলে এলো। ভাবুন একবার, কোথায় সেই অন্যায়ভাবে জন্ম নেওয়া পশু, আর কোথায় এই দেবতার মতো রাজকুমার। এই যে অবিশ্বাস্য পরিবর্তন, এটাই কিন্তু গল্পের সবচেয়ে বড় প্রাপ্তি। এতদিনের সব অন্যায়ের হিসেব এবার শোধ হওয়ার পালা। তো পুরো গল্পটার ব্যবচ্ছেদ করে আমরা কি পেলাম? কেন এই ধরনের গল্প হাজার বছর পরেও আমাদের এত ভালো লাগে? কারণ এর পেছনে একটা বেশ পাকাপোক্ত ফর্মুলা আছে। তাহলে একটা হিট রূপকথার রেসিপিটা কি দাঁড়ালো? ১. শুরুতেই থাকতে হবে একটা বড়সড় অন্যায়, যার বিচার হওয়া দরকার। ২. থাকতে হবে এমন কিছু আন্ডারডগ হিরো যাদের জন্য আমাদের মন কাঁদবে। ৩. তাদের একটা বিপদ আর জাদুতে ভরা জার্নি পার করতে হবে। আর সবশেষে একটা দারুণ পরিবর্তন বা পুরস্কারের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আর সবকিছুর ব্যালেন্স ফিরে আসবে। ব্যাস, এই কটা জিনিস থাকলেই গল্প হিট। এবার একটু ভাবার বিষয় আছে কিন্তু। আজকের দিনের ব্লকবাস্টার সিনেমা বা সুপারহিট ওয়েব সিরিজগুলোর কথা ভাবা যাক। খেয়াল করলে দেখা যাবে অনেকগুলোর মধ্যেই কিন্তু এই সেম পুরনো ফর্মুলাটা লুকিয়ে আছে, হয়তো সুপারহিরোর মুখোশের আড়ালে বা কোনো স্পেসশিপের ককপিটে বসে। আমরা আসলে সেই হাজার বছর পুরনো আন্ডারডগের গল্পটাই বারবার শুনছি, শুধু একটা নতুন প্যাকেজে।